আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের অনুশীলনী গণিতের অনুশীলনী 1.1-এর মূল বইয়ের 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক শিখবো। 1 নম্বর অঙ্কে আমাদের বলা আছে অঙ্কে লেখা, তার মানে কিছু সংখ্যা কথায় লেখা থাকবে সেটাকে অঙ্কে লিখতে হবে, এবং 2-এ আমাদের কিছু সংখ্যা সংখ্যায় লেখা থাকবে সেটাকে কথায় লিখতে হবে। অঙ্কে লেখা থাকবে সেটাকে কথায় লিখতে হবে। তো আশা করি ক্লাসটা এনজয় করবে তোমরা, এবং এই ক্লাসটা তোমাদের কাছে অনেকের কাছে খুব ইজি লাগতে পারে, কারণ এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 5-এ অনেকে করে আসছো। তো যাই হোক, যারা পারো না বা যারা অল্প পারো তারা ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে পুরোপুরি শিখে যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে যে অঙ্কটি দিয়েছে সেটা বলতেছে 55,400। 55,400 আমরা কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক এবং দেশীয় যে সংখ্যা গঠন পদ্ধতি শিখে ফেলেছি। যেহেতু এটা 55,400, তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি যে এটা কি দেশীয় পদ্ধতিতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা দেশীয় পদ্ধতিতে যে কাউন্টটা করি আমরা ডান থেকে বামে, যে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুত মিলেই কিন্তু হাজারের ঘর। যখন 2 অঙ্ক বিশিষ্ট হাজার হবে তখন আমাদের যেতে হবে অযুতের ঘরে। যেহেতু এখানে আমাদের বলে দিয়েছে 55,000, তার মানে 2 অঙ্ক বিশিষ্ট হাজার, সেহেতু আমরা এখানে আসলাম অযুত পর্যন্ত, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত। ওকে, এখন বলছে কত হাজার? 55,000 বসাই দিলাম হাজারের ঘরে 55। এরপর আমাদের বলছে 55,400, তারপরে এই যে 400 আমরা লিখে ফেললাম। তাহলে আমরা কিন্তু সহজে এটা বুঝে ফেললাম যে 55,400-কে কিভাবে অঙ্কে লিখতে হয়। এখন যদি কমা ব্যবহার করতে হয়, প্রথম 3টি সংখ্যার আগে কমা, তারপরে দুইটি দুইটি করে যায়, তাই না? ওকে, তারপরে পরের অঙ্কটা আমরা দেখি। আমাদের বলছে কি 76,09,070। তাহলে লক্ষটা 2 অঙ্ক বিশিষ্ট লক্ষ, তাই না? তাহলে আমরা যদি আবার একইভাবে দেখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে এটা হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট লক্ষ, তারপরে নিযুত। লক্ষ এবং নিযুত এই দুইটা মিলে লক্ষের ঘর। যখন 2 অঙ্ক বিশিষ্ট লক্ষ হবে তখন আমরা আসবো নিযুতের ঘরে। যেহেতু এখানে আমাদের বলছে 76 লক্ষ, 2 অঙ্ক বিশিষ্ট লক্ষ, তাই না? তাহলে আমরা লক্ষটা বসাই দিই 76,09,070। হাজারটা কিন্তু 1 অঙ্ক বিশিষ্ট, তাই না? হাজারটা 1 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা 1 অঙ্ক দিয়ে দিলাম। এখন তোমরা বলতে পারো যে যদি 90 দিতাম তাহলে কি হতো? দেখো, একটা পূর্ণ সংখ্যার আগে যদি শূন্য দেওয়া হয় তাহলে এই শূন্যের কিন্তু কোনো দাম নাই, 9 বোঝায়, তাই না? এখন যদি তোমাকে বলা হতো 9 লেখো, তুমি লিখলে 9, একজন লিখলো 0,9, একই কথা কিন্তু। এই 9ও যায়, 0,9ও তাই। কারণ এটাকে যদি বলো 9 টাকা দাও, এই তুমি 9 লিখলে, যে 9 টাকা লেখো অঙ্কে, তুমি এটা লিখলে, একজন লিখলে, এটা একই কথা। কারণ পূর্ণ সংখ্যার আগে যদি শূন্য লেখো তার কোনো দাম নাই। কিন্তু কেউ যদি এইভাবে লিখতো যে শূন্যই তো লিখছি আমি, শূন্য তো দাম নাই, কিন্তু না, তখন কিন্তু এটা কত হয়ে যাচ্ছে? 90। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমি কেন 9,000-এর 9টা কোথায় লিখলাম, শূন্যটা কেন তার আগে লিখলাম। ওকে, তারপর আমাদের কি বলছে 76,09,070। 9,000 লিখছি, 70, তার মানে আমাদের শতক কিন্তু নাই। এই যে 70 আমি লিখে ফেলছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা কমা ব্যবহার করি তাহলে প্রথম 3টি সংখ্যার আগে, তারপরে 2টি সংখ্যার আগে। ওকে, তারপরে আমাদের যে সংখ্যাটি এখানে কথায় লেখা আছে 955,07,90,000। তার মানে কোটিটা কয় অঙ্ক বিশিষ্ট? 955 কোটি। মানে একক কোটি, দশক কোটি, শতক কোটি। কোটির ঘরটা হবে 3 অঙ্ক বিশিষ্ট, তাই না? তাহলে আমরা একইভাবে যদি কাউন্টিং করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা একক কোটি, দশক কোটি, শতক কোটি। আমাদের শতক কোটিতে কিন্তু যেতে হবে, কারণ এখানে বলছে 955 কোটি। ওকে, তাহলে আমরা কোটিটাকে লিখে ফেলি 955 কোটি। তারপরে কি বলছে? 7,90,000। তাহলে লক্ষটা 1 অঙ্ক বিশিষ্ট, তাই না? কোটির পরে 2 ঘর পাই লক্ষ, যেহেতু আমাদের লক্ষটা 1 অঙ্ক বিশিষ্ট, 7,00,000, তাহলে তার আগে কি হবে? শূন্য হবে। ওকে, তারপর কি বলছে? 955 কোটি, 7,00,000 লিখছি 90, তার মানে হাজারের ঘর, শতকের ঘর কিছু নাই। তার মানে হাজারের যে 2টা ঘর শূন্য, শতকের ঘরও শূন্য, তারপরে কত হবে? 90। এই যে 90 লিখছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটাকে আমি অঙ্কে লিখেছি। এখন যদি কমা ব্যবহার করি, 3টার আগে, 2টার আগে, 2টার আগে, তাই না? এখন এই 2টার আগে কেন দিলাম না?
এটা কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি, তবুও আবার একটু আলোচনা করি। কোটির ঘরে যখন আসবে একক কোটি, দশক কোটি, শতক কোটি, এই তিনটি ঘর কোনো কমা ব্যবহার করতে হবে না। এরপরে যদি হাজার কোটিতে যায় তখন একক কোটি, দশক কোটি, শতক কোটি, শতক কোটির আগে একটা কমা ব্যবহার করতে হবে। যেহেতু এখানে হাজার কোটিতে আসেনি, একক কোটি, দশক কোটি, শতক কোটিতে শেষ হয়েছে সংখ্যাটি, এই জন্য এখানে এর আগে কোনো কমা ব্যবহার করতে হবে না। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপরে আমরা দেখি ঘ নম্বরে আমাদের যে সংখ্যাটি এখানে কথায় দেওয়া আছে সেটি হচ্ছে ৩,৫০০ কোটি। মানে কোটিটা হবে কয় অঙ্ক বিশিষ্ট? একক কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, 4 অঙ্ক বিশিষ্ট কোটি। ৩,৫০০ কোটি ৮৫,৯২১। ওকে, তাহলে আমরা একইভাবে যদি কাউন্ট করি এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি। যেহেতু আমাদের হাজার কোটিতে আসতে হবে, এখানে বলছে ৩,৫০০ কোটি। তাহলে আমরা লিখে ফেলি ৩,৫০০ আমরা লিখে ফেললাম, তাই না? ৩,৫০০ কোটি ৮৫ লক্ষ, তার কোটির পরে দুই ঘর কি হয়? লক্ষের ঘর। এখানে কিন্তু লক্ষটাও দুই অঙ্ক বিশিষ্ট, ৮৫ লক্ষ, ৮৫ লক্ষ, ৯২১। হাজারের ঘরে কিছু নাই, তাহলে হাজার কি হবে? দুইটা শূন্য, তারপরে কি ৯২১। তাহলে শতকের ঘরে ৯০০, দশকের ঘরে ২, ১,২১। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা কমা ব্যবহার করি, ওকে, তাহলে প্রথম তিনটি সংখ্যার আগে একটি কমা, তারপরে দুটি সংখ্যার আগে কমা, দুটি সংখ্যার আগে কমা, তারপরে একক কোটি, দশক কোটি, শতক কোটি, শতক কোটির আগে আরেকটা কমা ব্যবহার করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখি 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কে আমাদের বলছে 50 বিলিয়ন। এটা কিন্তু আন্তর্জাতিক সংখ্যা গঠন নীতি নিয়ম অনুযায়ী আসছে, তাই না? যেহেতু বিলিয়ন এবং বিলিয়নের কথা বলছে, তাহলে বলছে 50,301,538,000। ওকে, আমরা একইভাবে যদি কাউন্ট করি, আমরা জানি ইন্টারন্যাশনাল পদ্ধতিও কিন্তু একক, দশক, শতক সেম থাকে। এরপরে তিনটা ঘর পাই হাজার, তাই না? এই যে তিনটা হাজারের ঘর, তারপরে তিনটা থাকে মিলিয়নের ঘর, তারপরে বিলিয়নের ঘর যে কয়টা লাগে। বিলিয়নের ঘর কয়টা বলছে আমাদের? 50 বিলিয়ন, দুই অঙ্ক বিশিষ্ট বিলিয়ন, তাই না? তাহলে বিলিয়ন দুইটা দিলাম। ওকে, আমি আবার একটু কাউন্ট করে দেখাই, একক, দশক, শতক। এরপরে তিনটা ঘর পাবে কে? হাজার, এই তিনটা ঘর। তারপরে তিনটা ঘর পাবে কে? মিলিয়ন। এরপরে আসবে, এর আগে আসবে বিলিয়ন। বিলিয়ন কয় অঙ্ক বিশিষ্ট? যেহেতু বলছে 50 বিলিয়ন, দুই অঙ্ক বিশিষ্ট, এই জন্য আমরা বিলিয়নের ঘরে দুইটা রাখলাম। ওকে, এখন যদি আমরা বসাই 50 বিলিয়ন, ওকে 50 লিখলাম, বিলিয়ন 301 মিলিয়ন। তাহলে মিলিয়নে যে তিনটা ঘরে, তিনটা ঘরে কত বসবে? 301। তারপর হচ্ছে 538,000, এই যে হাজারের এরপরে তিনটা ঘর, এখানে বসবে 538, তাই না? 538,000, আর কিছু নাই, তাই না? তাহলে বাকি ঘরগুলো কি হবে? শূন্য হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা 38,000 আর 538 লিখছি, এরপরে তো কিছু নেই, তাহলে কেন শূন্য দিলাম, তাই না? এখন তোমাকে বলা হলো 100 লেখো, তাই না? একক, দশক, শতক। তাহলে আমরা এখানে 1 লিখলাম, দশকও নাই, এককও নাই, 100 লিখতে বাকি দুইটা শূন্য হয় না? এখন তুমি যদি এখানে শূন্য না দাও, যে কিছু নাই বলে আমি দিব না, তাহলে এই সংখ্যাটা কি হবে? শুধু 1 হবে না? 100 কি বোঝাবে? তাহলে এটাকে 100 পূর্ণ করতে গেলে বাকিগুলা কি হবে? শূন্য হবে। আশা করি বুঝতে পেরেছো যে এখানে এই যে বাকি ঘরগুলাই কেন আমি শূন্য দিলাম। তাহলে এখন যদি আমি এখানে কমা ব্যবহার করি, তাহলে প্রথম তিনটি সংখ্যার আগে, আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে সবসময় তিনটি সংখ্যার আগে কমা ব্যবহার করতে হয়। তিনটি সংখ্যার আগে, তিনটি সংখ্যার আগে, তিনটি সংখ্যার আগে। ওকে, তাহলে আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো কথাই যদি কোনো সংখ্যা লেখা থাকে সেটাকে কিভাবে অঙ্কে লিখতে হয়। এবং এই 5টা অঙ্ক দিয়ে আমি তোমাদের আশা করি যে 5টা অঙ্ক যদি বুঝতে পারো ভালোভাবে, তাহলে এই অধ্যায় থেকে এই ধরনের যত অঙ্কই আসুক না কেন, যে কথায় লিখতে বলে অথবা সরি অঙ্কে লিখতে বলে, তাহলে তোমরা কিন্তু সহজেই পারবা। এখন তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় আমরা কি এইভাবে লিখবো কিনা? এইভাবে দাগ দাগ কেটে পরীক্ষার খাতায় এখন যদি কলম দিয়ে লিখি তাহলে নিচে দাগ দেখা যাবে, পেন্সিল দিয়ে লিখলে আবার ঘষে তুলতে হবে, তাই না? এখন এটা আমি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে এটা করালাম, যে এই ঘরগুলা যেন বুঝতে শেখো। এখন ধরো তুমি কয়েকবার যখন প্র্যাকটিস করবা, ধরো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা কোটিতে কয়টা ঘর আসতেছে দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কোটি আসতে গেলে টোটাল ঘর লাগবে কয়টা? অঙ্কের ঘর 8টা। এটা কিন্তু তখন তুমি যদি প্র্যাকটিস করতে করতে বুঝে ফেলো, তাহলে কিন্তু তখন আর তোমার দাগ দেওয়া লাগবে না। তখন তোমাকে যদি বলে 1 কোটি লেখো, তাহলে তুমি বুঝে ফেললে যে টোটাল থাকবে 8টা ঘর, তাই না?
1 কোটি, তাহলে বাকি কয়টা ঘর থাকবে? 7টা ঘর। 7টা ঘরে কি হবে? শূন্য হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি হয়ে গেল। এখন যদি বলতো 1,28,000 সরি 1,28,00,000 লেখো, তাহলে আমরা জানি 8টা ঘর হবে, একটা গেল, 8টা ঘরে একটা গেল কোটি, 28 লক্ষে গেল 2টা ঘর, তাহলে বাকি থাকবে কয়টা? আর 5টা, 5টা হবে শূন্য। একইভাবে যদি বলতো 1,28,07,300 তাহলে হাজারের ঘর হচ্ছে 2টা পাবে, তাই না? 7,000 বলছে, যেহেতু একক অঙ্ক বিশিষ্ট হাজার, তাহলে এই যে 7,300 বলছে, তাহলে শতকের ঘরে একটা 3 বসাই দাও। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা তোমরা যদি বাসায় প্র্যাকটিস করে বেশি বেশি, তখন কিন্তু তোমাদের এই নিচে দাগ দাগ কেটে আর বোঝা লাগবে না, বা পরীক্ষা খাতে এভাবে করা লাগবে না, তখন তোমরা বুঝতে পারবে যে কতগুলো ঘর হবে এবং কোন ঘরে কোনটা কোন অঙ্কটি বসবে। ওকে, তাহলে চলো আমরা এবার দেখি কিভাবে অঙ্কে লিখতে হয়, তাই না? সরি, অঙ্ক তো লিখে ফেললাম, কথায় লিখতে হয়। তার মানে 2 নম্বরে আমাদের যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, সংখ্যাগুলোকে আমরা কথায় লিখব। তাহলে 2 এর কতে আমাদের যে সংখ্যা দিয়েছে, সংখ্যাটি হচ্ছে, আমি যদি লিখি, আচ্ছা, এখন আমরা যদি দেশীয় সংখ্যা গঠন পদ্ধতিতে এটা গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? তাহলে 8,91,071। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি, 8,91,071, তাই না? এটার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে তুমি যদি কমা ব্যবহার করো, তাহলে 3 সংখ্যার আগে 2 সংখ্যার আগে, আমরা জানি দেশীয় পদ্ধতিতে কমা কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমরা জানি একক, দশক, শতক, এর আগে 2টা ঘর থেকে হাজারের, তার আগে 2টা ঘর থেকে লক্ষের। তাহলে দেখো একক, দশক, শতক, তার আগে 2টা হাজার, তার আগে লক্ষের ঘরে এক অঙ্ক বিশিষ্ট, তাহলে কত হচ্ছে? 8। মানে যে সংখ্যাটি অঙ্কটি দেওয়া আছে 8, তাহলে লক্ষ কত হবে? 8 লক্ষ। এরপর হাজারের ঘরে 2টা অঙ্ক কি? 91, তাহলে 91,000, 8,91,000। তারপর শতকের ঘরে কিছু নাই, দশকের ঘরে 7, আর এককের ঘরে 1, তাহলে 71, 8,91,071। কমা ব্যবহার করলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে আমার পরামর্শ হচ্ছে তোমরা কমা ব্যবহার করবে, কমা ব্যবহার করলে তোমরা সহজেই ধরতে পারবে যে অঙ্কটি কত দেওয়া আছে। ওকে, আমরা এবার খটা দেখি। খটাতে আমাদের বসে 2, তারপরে 3টা শূন্য, তারপরে 78। ওকে, একইভাবে আমরা যদি এটা কমা ব্যবহার করি, 3টি সংখ্যার আগে 2টি সংখ্যার আগে, দেখো এখন দশক, শতক, তার আগে 2টা ঘর কিসের? হাজারের ঘর, তার আগে লক্ষ, লক্ষের ঘরে আছে 2, তো 2 লক্ষ। হাজারের ঘরে কিছু নাই, তাহলে 2 লক্ষ। শতকের ঘরে কিছু নাই, শেষে আছে কত? 78, তাহলে 2,78,000, তাই না? এটাকে আমরা লিখে ফেলি, 2,78,000। আশা করি সহজেই বুঝতে পেরেছি এটা। ওকে, তারপরে অঙ্কটা আমরা দেখি। এরপরে যে সংখ্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে 68,7,0,5,0,9। ওকে, আমরা একইভাবে কমা ব্যবহার করব, প্রথম 3টি, তারপরে 2টি, 2টি। তাহলে একক, দশক, শতক, এই 2টি হচ্ছে হাজারের ঘর, তারপরে লক্ষের ঘর, লক্ষের ঘরে 2 অঙ্ক বিশিষ্ট লক্ষ আছে, তাই না? তাহলে 68,70,509। তাহলে আমরা লিখে ফেলি 68,70,509। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তারপরে আমাদের ঘতে যে অঙ্কটা দিয়েছে, ঘর সংখ্যাটা হচ্ছে 94, 30, 97, 99। ওকে, আমরা কমা ব্যবহার করি, 3টি সংখ্যা, 2টি সংখ্যা, 2টি সংখ্যা, তাই না? তাহলে দেখো একক, দশক, শতক, তার আগে 2টা হচ্ছে হাজারের ঘর, তার আগে 2টা লক্ষের ঘর, তাই না? তোমরা লক্ষ, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার আগেরটা কোটির ঘর, কোটির ঘরে আছে এক অঙ্ক বিশিষ্ট কোটি, তাই না? 9 কোটি, তাই না? 9 কোটি। তারপরে লক্ষের ঘরে আছে 43, তাহলে 43 লক্ষ, 9 কোটি 43 লক্ষ। হাজারের ঘরে আছে 9, 9 কোটি 43 লক্ষ 9,000। তারপরে কত দেওয়া আছে? 799, তাহলে কত আসছে? 9 কোটি 43 লক্ষ 9,799। তাহলে এটাই আমরা লিখি যে 9 কোটি
43,09,799। আশা করি বুঝতে পেরেছো। এবং 9 নম্বর অঙ্কটা আমরা দেখে ফেলি। 9 নম্বর অঙ্কে আমাদের বলছে 83। ওকে, আমরা কমা ব্যবহার করি প্রথম 3টি, তারপরে 2টি, 2টি। তাহলে এখানে আমরা দেখলাম একক দশক শতক, তার আগে 2টা হাজারের ঘর, তার আগে 2টা লক্ষের ঘর, তারপরে কোটির ঘর। কোটি ঘরে একক বিশিষ্ট কোটি কত আছে? 8। তাহলে 8 কোটি, লক্ষের ঘরে আছে 39, 8 কোটি 39 লক্ষ, হাজারের ঘরে কিছুই নাই। তাহলে 8 কোটি 39 লক্ষ, তারপরে আছে কত? 765। তাহলে আমরা যদি লিখে ফেলি 8 কোটি 39 লক্ষ 765। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলা। তাহলে আজকে আমাদের লেসন এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ 1.1-এর বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ততদিন ভালো থেকো সবাই, দেখা হবে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।